আর এবার দিল্লিতে নজর রাখতেই হবে, তার কারণ দিল্লিতে এবার সরকার গঠনের তোড়জোড়। আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় সংসদীয় ইতিহাসের ক্ষেত্রে পরপর 3বার প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, যে রেকর্ড একমাত্র জওহরলাল নেহরুর রয়েছে। তো এই শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে এখানে কোথাও কোনো খামতি না থাকে এবং এই সুযোগে যাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ভালো রাখা যায়, তার জন্য তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। 70 থেকে 80 হাজার মানুষ যাতে লাইভ সরাসরি দেখতে পারেন, এরকম একটা ব্যবস্থা করার ভাবনা চিন্তা চলছে। দিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী রয়েছেন, মৈত্রীর সঙ্গে প্রথমে কথা বলবো। মৈত্রী, এই শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হবে এবং সেখানে কত মানুষ থাকতে পারবেন বলে আশা করছেন বিজেপি কার্যকর্তারা? এবং অবশ্যই তোমার থেকে জানতে চাইবো যে বিদেশি অতিথি যারা, সেই বিদেশি অতিথি কারা কারা আসছে? দেখো, এই অনুষ্ঠানের জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা হতে চলেছে রাষ্ট্রপতি ভবনে। সেখানে প্রধানমন্ত্রী সহ ইম্পর্টেন্ট কিছু মন্ত্রী তারা শপথ গ্রহণ করবেন। আগামীকাল সন্ধ্যে 7:15 থেকে সেই অনুষ্ঠান শুরু হবে এবং সেই অনুষ্ঠানে 7 থেকে 8 হাজার মানুষের আমন্ত্রিতরা থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে লাইভ এর মাধ্যমে, যাতে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আরও প্রচুর মানুষ দেখতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। পরশু সমস্ত দেশেরই প্রায় রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই ভারতে এসে পৌঁছে যাবেন শেখ হাসিনা। এর সঙ্গে সঙ্গে আগামীকাল বাকি দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন। তার মধ্যে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মরিশাস, মলদ্বীপস সহ সেশেলস সহ সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা রয়েছেন। তারা উপস্থিত থাকবেন, তারা প্রত্যেকেই আমন্ত্রিত হয়েছেন এবং তারা উপস্থিত থাকার কথা জানিয়েছেন। আগামীকাল দুপুরের মধ্যে তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়ে যাবেন। এছাড়াও ইতিমধ্যে দিল্লি শহর জুড়ে কিন্তু নিরাপত্তার বেষ্টনী আঁটোসাঁটো করা হচ্ছে। তার কারণ এতজন রাষ্ট্রপ্রধান আসবেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও প্রচুর মানুষের, প্রচুর ভিভিআইপির এবং প্রচুর সেলিব্রিটি সমাগম হবে। ফলে সেই জায়গা থেকেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ইতিমধ্যে দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। দিল্লির বিস্তীর্ণ অংশে আগামী 48 ঘন্টা নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে। বিজেপির যারা কর্মকর্তারা রয়েছেন তারাও বৈঠকে বসছেন, তারাও নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন যে কারা কারা তাদের তরফ থেকে এই অনুষ্ঠানে হাজির হবেন এবং তার সঙ্গে সঙ্গে সরকারিভাবেও কিন্তু বেশ কিছু মানুষকে তাদের নিমন্ত্রিতদের তালিকা করে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে, প্রচুর বিশিষ্ট মানুষকে। এবং এর সঙ্গে কিন্তু আরও একটি জিনিস অতনু তোমাকে জানিয়ে রাখতে চাইবো, শুধু বিশিষ্ট মানুষরা নন, সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, অর্থাৎ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে। তার মধ্যে একেবারে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের কর্মীদের থেকে শুরু করে মন কি বাতের যারা পার্টিসিপেন্টরা রয়েছেন তারাও রয়েছে। বলো তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ একদিকে যেমন শপথ গ্রহণ অনুষ্ঠানে তোড়জোড় চলছে, তেমনি যে যে জায়গাগুলো জেতা সিট বিজেপির, অন্তত আমাদের রাজ্যের ক্ষেত্রে, সেই সিটগুলোয় কেন হারতে হলো, কেন 2019-এর তুলনায় খারাপ ফল হলো, তা নিয়েও আজ পর্যালোচনা চলছে দিল্লিতে। সে প্রসঙ্গও তোমার থেকে জানবো। তবে আজ আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, 7 থেকে 8 হাজার মানুষ থাকবেন। রাষ্ট্রপতি তিনি শপথ পাঠ করাবেন। এই সব কিছু নিয়ে নরেন্দ্র মোদী কি বলছেন একবার শোনাবো আমরা। अब एक स्टेबल गवर्नमेंट मिलने के कारण और परिचित व्यवस्था और नेतृत्व मिलने के कारण दुनिया का भारत के प्रति रुझान, भारत के प्रति उनका आना बहुत तेज गति से होने वाला है। और मुझे विश्वास है कि देश के सभी राज्यों को इसका लाभ मिलेगा। विकास के नए ऊंचाइयों को छूने में एक वैश्विक भागीदारी का वातावरण आने वाले 5 साल में बनने वाला है। একদিকে যেমন শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় চলছে, যেমন বলছিলাম আপনাদের, বিজেপি যেখানে যেখানে খারাপ ফল করেছে বা আশানুরূপ ফল হয়নি, সেই সব জায়গা থেকে যারা সাংসদ হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তাদের ডেকে পাঠানো হয়েছে। যারা কর্মাধ্যক্ষ হয়েছেন, যারা, তাদের ডেকে পাঠানো হয়েছে। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন দিল্লি থেকে। মৈত্রী, আমি যদি শুধু আমাদের রাজ্যের কথাই ভাবি, তাহলে আমাদের রাজ্যের দুজনের কথা বলতে চাইব। প্রথমত, যেভাবে সংগঠন কাজ করেছে তাতে খুশি নন, আসন বদলানো হয়েছে তাতে খুশি নন দিলীপ ঘোষ, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন।
সৌমিত্র খাঁ তিনিও যে খুব একটা সন্তুষ্ট নন যেভাবে কাজ হচ্ছে বঙ্গ বিজেপিতে, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। এই দুজনের বক্তব্য বা এই দুজন যে দিক নির্দেশ করছেন তা নিয়ে কি আজ দিল্লির বৈঠকে আলোচনা হবে? দেখো, খুব স্বাভাবিকভাবেই এই দুই নেতা এবং এর সঙ্গে সঙ্গে লকেট চট্টোপাধ্যায় তাদের প্রত্যেকেরই কিন্তু ইঙ্গিত ছিল কোথাও একটা রাজ্য সংগঠনের ওপরে। এবং আজকের যে বৈঠক হয়েছিল সকাল 10টা থেকে যে বৈঠক শুরু হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত রাজ্যের বিজেপির রাজ্য সভাপতিরা এবং সেখানে সুকান্ত মজুমদারও উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো যে সেখানে প্রসঙ্গের মধ্যে আসবে সেটা বলাই বাহুল্য। এবং প্রত্যেকটি রাজ্যের যে ফলাফল রয়েছে এবং সেই ফলাফলের ক্ষেত্রে কি পর্যালোচনা করেছেন রাজ্য সভাপতি হিসেবে সেই বিষয়ে জানতে চাওয়া হতে পারে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এই বৈঠকের আরও একটি দিক রয়েছে, সেখানে হচ্ছে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের জন্য কিছু প্রয়োজনীয় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং সেই আয়োজনের সুবিধার্থেও কিন্তু এই বৈঠক করা হচ্ছে এবং সেখানে প্রত্যেক রাজ্য সভাপতির কি ভূমিকা থাকবে সেই নিয়েও কথা বলা হবে। তবে নিশ্চিতভাবে এই বৈঠকে কিন্তু যেহেতু জেপি নাড্ডা এবং অমিত শাহর মতো শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন, রাজ্যের ফলাফল নিয়ে কাটাছেড়া সেখানে চলবেই। রাজ্যের ফল নিয়ে কাটাছেঁড়া যেমন চলবে, তেমন দেশের বিভিন্ন রাজ্য, অন্যান্য রাজ্যগুলোও অবশ্যই উত্তরপ্রদেশের কথা বলতে হবে, অবশ্যই কর্ণাটকের কথা বলতে হবে মহারাষ্ট্রের কথা। সেখানকার ফলাফল নিয়েও কাটাছেঁড়া চলবে এবং কাটাছেঁড়ার যে একটা শিবিরেই চলবে তেমন নয়, আরও একটা শিবির, সেখানেও কাটাছেঁড়া চলবে। সার্বিকভাবে ফল নিয়ে ঠিক কীভাবে এগোনো যায় এবং যেভাবে এগোনো হয়েছে সেই রণনীতি কতটা কাজে এসেছে তা নিয়ে এক দফা বৈঠকের পর আজ আবার বৈঠক, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক এবং এই ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। মৈত্রী, দেখো, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে। সেখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সমস্ত নেতা নেত্রীরা তারা উপস্থিত রয়েছেন। মূলত এইখানে কংগ্রেসের যে ফলাফল হয়েছে সেই ফলাফল এবং কোন কোন ক্ষেত্রে তাদের ভোট বেড়েছে এবং কোন কোন ক্ষেত্রে তাদের নজর দেওয়া প্রয়োজন সেই সব নিয়ে যেমন আলোচনা হবে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু আগামী দিনে বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন রয়েছে। ফলে সেই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের স্ট্র্যাটেজি কী হবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের তাদের স্ট্র্যাটেজি কী হবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে থেকে তাদের কি ভূমিকা হবে সেই সমস্ত নিয়ে কিন্তু একটা দিক নির্দেশ আজকের এই বৈঠক থেকে দেওয়া হবে। এই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে কংগ্রেস পার্লামেন্টারি কমিটির বৈঠকও হবে এবং এই বৈঠকে কিন্তু সোনিয়া গান্ধীকেই ফের পার্লামেন্টারি কমিটির চেয়ারপারসন হিসেবে তাকে মনোনীত করা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। সেই বৈঠক বিকেলবেলা 5:30টার সময় পার্লামেন্টের সেন্ট্রাল হলে হবে। ফলে আজকে সার্বিকভাবে এর আগের যে বৈঠকগুলো হয়েছে সেগুলো ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, কিন্তু আজকের এই বৈঠক একেবারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বসে কংগ্রেসের ফলাফলকে বিশ্লেষণ করবেন এবং কংগ্রেসের আগামী দিনের যে কর্মপন্থা কি হবে বা তাদের দিক নির্দেশ কি হবে এবং বিশেষত তারা যেখানে একটি অ্যালায়েন্সের মধ্যে রয়েছেন, যেখানে অন্যান্য অ্যালায়েন্সদের ভূমিকা, তাদের কিছু পরিবর্তন বা তাদের ক্ষেত্রে তাদের কিছু বৈঠকের খবরও যেহেতু সামনে এসেছে সম্প্রতি, সেই সব ক্ষেত্রেই বা তাদের ভূমিকা কি হবে, কিভাবে এগোবে কংগ্রেস, তাই নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে এই মুহূর্তে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। অতনু, এবং এরপরে সংসদীয় বৈঠক রয়েছে আজ বিকেলে, আমাদের নজর মৈত্রী সেদিকেও থাকবে। তবে